মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা শুরু করব যে ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণী যে বইয়ে একদম ১ম যে অধ্যায়টা, অধ্যায়টার নাম হচ্ছে যে শিখন অভিজ্ঞতা ১ ডিজিটাল যে সময়ের তথ্য, যে সেশন 1 উপযুক্ত প্রশ্নের যথার্থ সমাধান, হ্যাঁ? পৃষ্ঠা হচ্ছে ১ থেকে ৪। আর এখানে একটা উল্লেখযোগ্য একটা কাজ আছে শেষে, সেটা হচ্ছে আমাদের দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ এবং প্রাপ্ত সমস্যা। তো এইটা ছিল হচ্ছে আমাদের আজকে যে ভিডিও যে থাম্বনেইলটা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের মোট ১০টা বিষয়ের মধ্যে যে ৭ম শ্রেণী যে ৪ টা বিষয় আমাদের ষান্মাসিক মূল্যায়ন হয়ে গেছে। আরো আছে হচ্ছে বাকি ৬ টা। তো ৬ টার মধ্যে এই যে ডিজিটাল প্রযুক্তি বিষয়টাও আছে একটা অন্যতম একটা বিষয়। তো আশা করি আমরা আগামী ২-১ দিনের ভিতরে একটা ফাইনাল একটা ডিসিশন পেয়ে যাব যে ষান্মাসিক মূল্যায়নটা কিভাবে হবে, কখন হবে, হ্যাঁ? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে সেশনটা শুরু করার আগে তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে নাও। তাহলে শুরু করি আমরা। তো আমাদের আজকে যে ক্লাসের যে কাজগুলো আছে সেগুলো একটু তালিকাগুলো আমরা এখন একটু দেখে নিব। তো প্রথমে হচ্ছে কাজ ১ হচ্ছে এই আমাদের যে অভিজ্ঞতার একটা গল্প আছে আমাদের, যেটার নাম হচ্ছে আমরা দিয়েছি হচ্ছে ডিজিটাল যে সমাধান, সেই যে অভিজ্ঞতার গল্পটাও আজকে আমরা শুনবো। তো তারপর হচ্ছে আরেকটা কাজ ২, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিশিরের গল্প। তোমরা সবাই দেখেছো, পড়েছো এবং এই শিশির গল্পটা। তারপর হচ্ছে কাজ ৩ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ৬ ক কি এবং কেন প্রয়োজন, হ্যাঁ? তারপর হচ্ছে কাজ ৩ টা হচ্ছে যে ৬ ক এর যে গুরুত্ব, হ্যাঁ? তারপরে কাজ ৪ হচ্ছে দল ভাগ করে বিভিন্ন লক্ষ্য দল ঠিক করে দেওয়া। এই কাজটাও আমরা করব আজকে। তারপর হচ্ছে কাজ ৫ টা হচ্ছে কিভাবে প্রশ্ন করে লক্ষ্য দলের অথবা টার্গেট গ্রুপের যে সমস্যা খুঁজে বের করতে হয়। তারপর আরেকটা কাজ হচ্ছে যে ৬ ক দিয়ে প্রশ্ন করার মাধ্যমে কিভাবে সমস্যার পেছনে সমস্যা বের করা যায়। তারপর আরেকটা কাজ হচ্ছে একদম সর্বশেষ, যেটা হচ্ছে বাড়ি কাজ দিয়ে একটা আছে আমাদের, এই যে বাড়ি কাজের যে সমাধানগুলো আমরা আ করার চেষ্টা করব। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের যে এই আমাদের কি আমরা কাজগুলো করব এটা, হ্যাঁ? তো আমরা মূল পর্বে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে তোমাদের যে কাজটা করতে হবে যে তোমাদের টেক্সট বইয়ে একদম শুরুতে যেটা আছে শিক্ষার্থীদের উদ্দেশ্য কথা, এই লেখাগুলো তোমরা অবশ্যই পড়েছো। কষ্ট করে আরেকবার তোমরা একটু ভালোভাবে পড়ে লাইন বাই লাইন যে তোমরা আমাকে এই যে আমাদের এই কমেন্টসে অবশ্যই লিখে জানাবে যে তোমাদের কোনো প্রশ্ন অথবা তোমাদের কোনো মতামত, হ্যাঁ? তো এই যে মতামতগুলো যদি দাও কমেন্টসগুলো, তাহলে আমার যে পরবর্তীতে যে আমার এই লেসনগুলো আরো যে ভালো করার একটা আমি কাজটা করার একটা উৎসাহ অবশ্যই পাবো। তো এখান থেকে তোমাদের প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আমি কিন্তু যে পরবর্তী যে লেসনগুলা সেগুলো আমরা করব, হ্যাঁ? তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে কাজ ১ একটা অভিজ্ঞতা গল্প আছে। এই গল্পটার নাম হচ্ছে যে ডিজিটাল সমাধান, হ্যাঁ? তো গল্পটা এভাবে শুরু হয়, যেমন যে একটি ছোট্ট গ্রামে যে বাস করত তিতাস নামে এক কিশোর। সে খুব কৌতূহলী এবং নতুন কিছু শিখতে ভালোবাসতো। তো গ্রামে সাধারণত বিদ্যুৎ সমস্যা লেগেই থাকতো, তাই মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করতে গেলে নানা রকমের অসুবিধার সম্মুখীন হতে হতো। তো তিতাসের একটি স্বপ্ন ছিল, সে চেয়েছিল ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তার গ্রামের সমস্যাগুলো সমাধান করতে। তো তারপর কি হয়, আমরা যদি পড়ি যে একদিন তিতাস যে সুন্দর সরকার থেকে যে ডিজিটাল প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে, সে সিদ্ধান্ত নিল এই সুযোগকে সে কাজে লাগাবে। তো প্রশিক্ষণের শেষে সে শিখলো কিভাবে কোডিং, ডাটা অ্যানালাইসিস এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে হয়। তো প্রশিক্ষণ শেষ হওয়ার পর তিতাস যে ভাবলো তার গ্রামে বিদ্যুৎ সমস্যার যে সমাধানে কিছু করা দরকার। তো তারপর হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিতাস নামে সেই ছেলেটা, তো তিতাস একটি যে সোলার পাওয়ার অ্যাপ তৈরি করলো, যেখানে গ্রামবাসীরা সহজে জানতে পারবে যে কোন সময় বিদ্যুৎ চলে যাবে এবং কখন আসবে। এছাড়াও অ্যাপের মাধ্যমে গ্রামবাসীরা নিজেদের যে সোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করার উপায়ও শিখতে পারল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই গ্রামবাসীরা কিছুটা যে দ্বিধায় ছিল, তবে ধীরে ধীরে তারা তিতাসের অ্যাপ ব্যবহার করতে শুরু করলো। আশ্চর্যের বিষয়, কয়েক মাসের মধ্যে গ্রামে বিদ্যুৎ সমস্যা অনেকটাই কমে গেল। তিতাসের অ্যাপ গ্রামের মানুষদের সোলার প্যানেল ব্যবহারে উৎসাহিত করলো এবং বিদ্যুৎ বিভ্রাটের যে সময় তারা নিজেদের উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করতে পারলো। গ্রামের মানুষজন খুব খুশি হলো, আর তিতাসের নাম হলো ডিজিটাল বালক।
তো তার স্বপ্ন সত্যি হলো, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সে তার গ্রামের একটি বড় সমস্যার সমাধান করতে পেরেছে। তারপর আমরা এখন কাজ ২ যে শিশিরের গল্পটা আছে, তো আমরা যদি একটু দেখি যে শিশির তখন ৩য় শ্রেণীতে পড়ে ঈদের ছুটিতে মায়ের সঙ্গে তার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছে, সেখানে সে আগে কখনো যায়নি। তো যে বাড়িতে সে বেড়াতে গিয়েছে সেখানে তার বয়সী এমন কেউ ছিল না যার সঙ্গে সে খেলতে পারবে। কিন্তু সেই বাড়ির খুব কাছেই আরেকজন আত্মীয়ের বাড়িতে তার বয়সী অনেকের কাছে যাদের সঙ্গে খেলতে পারলে খুব মজা হবে, হ্যাঁ? তো শিশির সেই বাড়িতে একদিন আগেই গিয়েছিল, সে ভাবলো একাই মাকে বলে ওই বাড়িতে চলে যাবে। তো শিশির দুপুরে খাবার খেয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেই বাড়িতে যেতে ১০ মিনিটের বেশি সময় লাগার কথা না, কিন্তু শিশির প্রায় ৩০ মিনিট হেঁটে ফেললো, কিন্তু ওই বাড়িটা পেল না। শিশির বুঝতে পারলো সে রাস্তা ভুল করে ফেলেছে। সে সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। শিশিরের কাছে মায়ের ফোন নম্বর, যে বাড়িতে বেড়াতে এসেছে সেই বাড়ির নাম কিছুই মনে ছিল না, তাই কারোর সাহায্য চাইতে পারছিল না। তো এমন সময় ইউনিভার্সিটিতে পড়ে এরকম বয়সী একজন ছেলে এসে তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। শিশির প্রথমে উত্তর দিতে পারলো না, পরে কাঁদতে কাঁদতে বলল আমি রাস্তা ভুলে গেছি। ছেলেটি জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছিলে, তো যে বাড়িতে যাচ্ছিলে সেটি দেখতে কেমন, তুমি কখন রওনা দিয়েছো, আর ওই বাড়িতে পৌঁছাতে তোমার কতটুকু সময় লাগার কথা, তো এখানে তোমরা কেন বেড়াতে এসেছো। তো এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর যা দাঁড়ালো তা হলো শিশির তার মায়ের সাথে একটি বিয়ে বাড়িতে এসেছে। সেই বিয়ে বাড়িতে রেল লাইনের পাশে। তো রেল লাইনের পাশে বিয়ের গেটটা সাজানো আছে। আত্মীয়ের বিয়ে বাড়ি থেকে অন্যের বাড়ির দূরত্ব ১০ মিনিট। তো শিশিরের সব কথা শুনে ছেলেটি বিয়ে বাড়িতে চিনে ফেলল এবং শিশিরকে পৌঁছে দিল। তো আমরা শুনলাম যে শিশিরের গল্পটা। এখন যে কাজ ৩টা সেটা আমরা একটু দেখব। তো যেটা বলা আছে ৬ ক কি এবং কেন প্রয়োজন, হ্যাঁ? তো তোমাদের টেক্সট বইয়ে দেয়া আছে, আমি হুবহু কপি করে এখানে নিয়ে এসেছি। যেটা আছে হচ্ছে শিশিরে এই ঘটনায় আমরা বুঝতে পারলাম যে সঠিক প্রশ্ন করতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সঠিক প্রশ্ন করতে পারার সহজ উপায় হচ্ছে ৬ ক মেনে প্রশ্ন করা। তো শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়ে এখানে এক লাইন যেটা না বলে নয়, সেটা হচ্ছে বাংলায় যেটা ৬ ক বলে, ইংলিশে আমরা যে মানে WH কোয়েশ্চেন, হ্যাঁ? যে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো দিয়ে কিন্তু আমরা বেশি পরিচিত, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে। তো এই বিষয়টাকেও আমরা মনে রাখবো। তো এখানে বলা হচ্ছে ৬ ক মানে হচ্ছে যে কে, কি, কোথায়, কখন, কেন, কিভাবে, হ্যাঁ? তো এই ৬টি ক মাথায় রেখে যদি আমরা তথ্য অনুসন্ধান করি কিংবা কোনো তথ্য উপস্থাপন করার সময় যদি আমরা এই ৬টি ক বিবেচনা করি, তাহলে আমরা সম্পূর্ণ তথ্য খুঁজে পাবো বা পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে এই ৬টা ক হচ্ছে এমন একটা ম্যাজিকের মতো কাজ করে, মানে জাদুর মতো কাজ করে আর কি। মানে যে কোনো তথ্য অনুসন্ধান করার জন্য অথবা কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য অথবা একটা পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করার জন্য এই ৬টা ক হচ্ছে যে তোমরা যদিও মানে কোনো কিছু রহস্য উদ্ঘাটন করার জন্য, তো আমরা বিভিন্ন যে সিরিয়াল অথবা যে সিআইডি এই টাইপের গোয়েন্দা, হ্যাঁ, তো এই টাইপের যখন সিরিজগুলো আমরা পড়ি অথবা দেখি, তো আমরা এখানে কিন্তু গোয়েন্দারা কিন্তু এই ৬ ক অ্যাপ্লাই করে কিন্তু অনেক রহস্য কিন্তু মানে সমাধান করে ফেলে আর কি, হ্যাঁ? তো আমরা আরো যে সামনের স্লাইডে আরো অনেক কিছু জানবো এই বিষয়ে। তো এখানে বলা হচ্ছে যে কাজ ৩ যেটা ৬ ক এর যে গুরুত্ব, হ্যাঁ? তো ৬ ক যেমন কে, কি, কখন, কোথায়, কেন এবং কিভাবে গুরুত্বপূর্ণ, কারণ ৬ ক আমাদের যে নির্দিষ্ট বিশদ তথ্য পেতে সাহায্য করে, যা একটি বিষয় বা পরিস্থিতি গভীরতর বোঝার দিকে নিয়ে যায়। তো কেন ৬ কটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোয়েন, হাউ, হোয়ার, হু, হোয়াট, হোয়াই, হ্যাঁ? তো এইগুলো হচ্ছে যে ইংলিশে যে মানে ৬টা WH কোয়েশ্চেন যদি আমরা বলি আর কি। তো প্রথমে আমরা কেন গুরুত্ব এটা যদি আমরা দেখি, যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে স্পষ্টীকরণ এবং অন্বেষণ, যেটা হচ্ছে ক্লারিফিকেশন অ্যান্ড এক্সপ্লোরেশন। তো WH প্রশ্নগুলি অথবা এখানে হবে হচ্ছে ৬ ক, হ্যাঁ? এই যে WH এর জায়গায় আমরা ৬ ক বলতে পারি, WH ও বলতে পারি। প্রশ্নগুলি লোকেদের যে ধারণাগুলি অন্বেষণ করতে, যে এবং পয়েন্টগুলো স্পষ্ট করতে দেয়। উদাহরণস্বরূপ জিজ্ঞাসা করা কেন এটি ঘটেছে, কারণ এবং অনুপ্রেরণা
বুঝতে সাহায্য করতে পারে, যা গভীর অন্তর্দৃষ্টির দিকে পরিচালিত করে। মানে একটা একদম ডিপলি যে মানে যে কোনো কিছু যে উঠে আসাটা অথবা খুঁজে বের করার জন্য কিন্তু এইটা কিন্তু আমরা যেটা বলতেছি একদম ক্লারিফিকেশন এবং এক্সপ্লোর যে জায়গাটা সেটা কিন্তু কাজ করে আর কি। হ্যাঁ, আর একটা আমরা বলছি হচ্ছে কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা বাংলায় আমরা বলি হচ্ছে যে সমালোচনামূলক চিন্তা ভাবনা। তো এই যে ৬ ক এর অ্যাপ্লাই করে, এই ৬ ক কে অ্যাপ্লাই করে কিন্তু এই যে একদম ক্রিটিক্যাল থিঙ্কিংটা কিন্তু আমরা এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে পারি। এখানে যেটা বলা হচ্ছে যে ৬ ক হচ্ছে বিশ্লেষণ, মূল্যায়ন এবং প্রতিফলনকে উৎসাহিত করে, সমালোচনামূলক চিন্তাভাবনাকে উন্নীত করে। যে আমরা অনেক সময় সবাই কিন্তু কম বেশি কিন্তু আমরা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংটা করি। হ্যাঁ, আমরা বাস্তবে জীবনে চলার পথে যে এমন অনেক সমস্যা আমাদের সম্মুখীন হতে হয় যেখানে আমাদের এই ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগে। হ্যাঁ, তো ক্রিটিক্যাল থিঙ্কিং যখন এই ধরনের আমরা করি তখন কিন্তু এই ৬ ক যখন আমরা একদম সঠিকভাবে যখন অ্যাপ্লাই করতে পারি তখন কিন্তু আমাদের সমস্যাটা সমাধান খুব দ্রুত কিন্তু হয়ে যায়। তারপর যদি বলা হয় যে ৬ ক এর যে গুরুত্বটা সেটা হচ্ছে বাস্তবতা যে ব্যস্ততা এবং যোগাযোগ, যে এনগেজমেন্ট এবং কমিউনিকেশন যেটা আমরা বলছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু ৬ ক এর গুরুত্ব কিন্তু অপরিসীম। কিন্তু মানে অন্যের সাথে যে এনগেজ হওয়া এবং যে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই ৬ ক কে আমরা মানে অনেকভাবে কিন্তু এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। আরেকটা বলা হচ্ছে প্রবলেম সলভিং, মানে এটা সবসময়ই আসবে, যেটা হচ্ছে সমস্যা সমাধানের জন্য এই ৬ ক এর গুরুত্ব কিন্তু অপরিসীম আর কি। হ্যাঁ, তারপর যদি মানে আরেকটা বিষয় হচ্ছে লার্নিং অ্যান্ড নলেজ এক্সপানশন, শেখা এবং জ্ঞানের বিস্তার। যে কোনো নতুন কিছু শেখা এবং তুমি যদি কোনো নলেজ যদি তোমার যদি এক্সপান্ড করতে চাও, তোমার জ্ঞানটাকে যদি যে বাড়াতে চাও, তাহলে কিন্তু এই WH প্রশ্ন অথবা ৬ ক এর গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি আর কি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে গুরুত্ব। আরেকটা আমরা গুরুত্ব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিসিশন মেকিং। আমরা যখন ক্রিটিক্যাল থিঙ্কিং করি, আমরা যখন তথ্য অনুসন্ধান করি, তখন একটা পর্যায়ে শেষে গিয়ে আমাদেরকে কি নিতে হয়, ডিসিশন নিতে হয়। তো সেই ডিসিশন অথবা যে সিদ্ধান্ত গ্রহণের জন্য কিন্তু ৬ ক এর গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি। তো শেষ পর্যন্ত আমরা কি বলছি এখানে, তো শেষ পর্যন্ত যে ৬ ক অনুসন্ধান, আবিষ্কার এবং অর্থপূর্ণ যোগাযোগকে উৎসাহিত করে, যা ব্যক্তিগত বৃদ্ধি, সমস্যা সমাধান এবং বিভিন্ন ক্ষেত্রে কার্যকর মিথস্ক্রিয়াগুলোর জন্য গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, তো এই ৬ ক এর গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি। তো এখন একটা কাজ চাই, যেটা তোমাদের যে টেক্সট বই অনুযায়ী কিন্তু আমি কিন্তু একটা স্লাইড পরে আর একটা স্লাইড সেভাবে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আগাচ্ছি। তো সেই অনুযায়ী কিন্তু এখন কাজ চায়, যেখানে বলা আছে হচ্ছে দল ভাগ করে বিভিন্ন লক্ষ্য দল ঠিক করে দেওয়া। হ্যাঁ, লক্ষ্য দল বলতে আমরা যেটা বুঝি টার্গেট গ্রুপ আর কি। হ্যাঁ, সেই কাজটাই করবো এখন আমরা। তো যেটা বলা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ বিষয়ে পড়েছ, তো সেই বিষয়ে নিশ্চয় আমরা মনে আছে কিনা। হ্যাঁ, তো অবশ্যই আমাদের কম বেশি সবারই মনে আছে যে টার্গেট গ্রুপ বিষয়টা আমাদের ক্লাস 6-এ কিন্তু আমরা কিন্তু পড়ে এসেছি। তো যেটাকে আমরা খুব সুন্দর করে যদি বলি যে টার্গেট গ্রুপটা কি অথবা যে লক্ষ্য দলটা কি, কোনো নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে উদ্দেশ্য করে কোনো মাধ্যমে প্রচারিত যে কোনো লেখা, ছবি, ভিডিও ইত্যাদি কন্টেন্ট বলে পরিচিত। হ্যাঁ, তো আর এই নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকেই আমরা বলতে পারি হচ্ছে লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ আর কি। হ্যাঁ, তো আরেকটু যদি আমি যদি একদম ভেঙে যদি সহজভাবে যদি বলার চেষ্টা করি, টার্গেট গ্রুপ আর লক্ষ্য দল হচ্ছে আমরা যে যাকে অথবা একটা গ্রুপ, সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। তো যে কোনো একটা গ্রুপ, ব্যক্তি না, আমি বারবার বলছি হচ্ছে গ্রুপকে, তো একের অধিক যখন হয়ে যায় তখন একটা গ্রুপ হয় আর কি। হ্যাঁ, তো এটাকে উদ্দেশ্য করে যখন আমরা কোনো কিছু ফেসবুকে একটা পোস্ট অথবা কোনো ভিডিও অথবা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা কোনো একটা বইতে, হ্যাঁ, কোনো কিছু কন্টেন্ট, হ্যাঁ, আমরা তো এইটাকে বলি কন্টেন্ট, যখন আমরা পোস্ট করি অথবা লিখি, যাদেরকে উদ্দেশ্য করে আমরা এই কাজগুলো করি তাদেরকে বলা হয় হচ্ছে লক্ষ্য দল বা যে টার্গেট গ্রুপ।
যেমন তুমি একটা যে ষান্মাসিক একটা মূল্যায়ন নিয়ে তুমি একটা পোস্ট দিতে চাও, তো তোমার টার্গেট গ্রুপটা কারা এখানে? ডেফিনেটলি তোমার টার্গেট গ্রুপ হচ্ছে যারা ষান্মাসিক মূল্যায়নে পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে। তার মানে হচ্ছে যে হাই স্কুলে যে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত হচ্ছে তোমার টার্গেট গ্রুপ। তো তুমি এই যে কোনো একটা এই যে গণিতে উম, অথবা এই যে শিক্ষা নিয়ে অথবা যে কোনো একটা বিষয় নিয়ে যখন পোস্ট করো তুমি, তোমার টার্গেট গ্রুপ এটা হইতে পারে না যেটা হচ্ছে যারা জেলে অথবা যারা রাজনীতি ব্যক্তি অথবা যারা মানে অন্য পেশায় চাকরি করে, তারা কিন্তু তোমার টার্গেট গ্রুপ না। হ্যাঁ, তো এই কন্টেন্টটাই কিন্তু তোমাকে বলে দেবে যে টার্গেট গ্রুপটা কারা। তো আমরা এই বিষয়ে আরো অনেক কিছু জানবো। তো এখন হচ্ছে দলটা ভাগ করব হচ্ছে ৩টা দলে আমরা আপাতত এখানে। তো এখানে হচ্ছে দল ১ যেটাকে আমরা দেখছি হচ্ছে বাবা মা, আর দল ২ হচ্ছে দাদা দাদি, দল ৩ হচ্ছে শিক্ষক। হ্যাঁ, একটু আগে আমি যেটা বললাম দল অথবা টার্গেট গ্রুপ বলতে কিন্তু একের অধিক আর কি। হ্যাঁ, তো আমরা প্রথমে এখানে আমরা নির্বাচন করেছি, প্রথম দলটা হচ্ছে বাবা মা, তো দাদা দাদি, তারপর একটা দল হচ্ছে শিক্ষক। হ্যাঁ, তো তোমাদের ক্লাসে টিচারদের নির্দেশনায় কিন্তু এই দলগুলো কিন্তু ফর্ম হবে আর কি। হ্যাঁ, তারপর আমরা আর বলছি হচ্ছে এই দল এগুলো ছাড়াও কিন্তু আমরা এই যে দাদা দাদি নানা নানি বন্ধু নামেও কিন্তু দল আমরা গঠন করতে পারি। তো আশেপাশে কোনো শিশু কিশোর যারা পড়াশোনা করতে পারে না, তো এই ধরনের একটা দল কিন্তু হতে পারে। তারপর আশেপাশে কোনো পেশাজীবী যেমন গাড়ি চালক, তারপর হচ্ছে মুদি দোকানি, হ্যাঁ, তারপর হচ্ছে দারোয়ান, ট্রাফিক পুলিশ ইত্যাদি, তো এই নামেও কিন্তু দল হতে পারে। তারপর হচ্ছে বিদ্যালয়ে কর্মচারী হতে পারে, তারপর শিক্ষক হতে পারে, তারপর হচ্ছে ছোট ভাই বোন, বড় ভাই বোন, বিদ্যালয়ে অন্য শ্রেণী শিক্ষার্থী, মানে ইত্যাদি অনেক কিছু। আপাতত মোটা দাগে আমরা কিন্তু 3টা দল কিন্তু নির্বাচন করলাম। আজকে আমরা এই 3টা দল নিয়ে কিন্তু কথা বলবো এবং কাজ করব আর কি। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা যদি আগাই, এখনো কাজ যে 5 সেটা হচ্ছে কিভাবে প্রশ্ন করে লক্ষ্য দলের সমস্যা খুঁজে বের করতে হয়। হ্যাঁ, তো সেটা মানে এই বিষয়টা কি? তো লেখাগুলো মনে হয় একটু কঠিন হয়েছে। যে আমরা যে লক্ষ্য দলগুলো তৈরি করলাম অথবা এই যে 3টা দল তৈরি করলাম, এই দলের যেমন বাবা-মা, হ্যাঁ? আরেকটা আমরা একটু ব্যাকে যদি যাই, আরেকটা ছিল হচ্ছে দাদা-দাদি, তো আরেকটা দল ছিল হচ্ছে শিক্ষক। তো এই যে শিক্ষক দলে যেসব শিক্ষার্থীরা আছো ৪ জন অথবা ৫ জন, এই শিক্ষকের কাছে গিয়ে কিন্তু তোমাদের কি করতে হবে? এই যে সমস্যাগুলো খুঁজে বের করতে হবে তাদের সাথে কথা বলে, শিক্ষকের সাথে। হ্যাঁ, তো এই কথা যখন বলবো তখন আমরা এই যে ৬ ক যেটা সেটাকে অ্যাপ্লাই করবো আমরা। তো এই লাইনের অর্থ হচ্ছে এটা, কিভাবে প্রশ্ন করে। হ্যাঁ, তো কিভাবে প্রশ্ন বলতে ৬ কটাকে আমরা মাথায় রেখে কিন্তু প্রশ্ন করব। তো এইগুলো কিভাবে করা হয় এগুলো আমরা নিয়ম কানুনগুলো আরো একটু দেখব। এখন মানে এটা হচ্ছে এই মানে যে বিষয়টা আবার একটু বলা সেটা হচ্ছে যে কিভাবে ৬ কটাকে আমরা ব্যবহার করব একদম মানে সোজা ভাবে যদি বলা হয়। হ্যাঁ, কেন সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যে আমরা বলছি আমাদের কাজ হবে হচ্ছে আমাদের লক্ষ্য দল গত ১ মাসে কি কি ধরনের সমস্যা পড়েছেন তা খুঁজে বের করা এবং তথ্য অনুসন্ধান করে সমস্যার সমাধান চিহ্নিত করা। সমাধান চিহ্নিত হয়ে গেলে সমাধানটি তাদের কাছে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে তাদের সাহায্য করা আর কি। তো আমরা এই বিষয়টাকে কিন্তু মনে রাখবো। হুম, তারপর হচ্ছে একটু যদি দেখি আমাদের লক্ষ্য দলের যে সমস্যাগুলো হতে পারে খুব ছোট ছোট, কিন্তু সমাধান করা গেলে তাদের অনেক বেশি উপকার হবে। যেমন সমস্যা হতে পারে, তো এই যে সমস্যাগুলো আমাদের আগে থেকে ঠিক করে রাখতে হবে যেন ছোট ছোট যে সমস্যাগুলো এই বিষয়গুলোকে আমরা আগে থেকে মাথায় রাখবো। যেমন কি কি সমস্যা, যেমন দাদুর ওষুধ যে খেতে মনে না থাকতে পারা, এই ধরনের একটা যে সমস্যা। তারপর হচ্ছে যে কয়েকদিনের জন্য বেড়াতে গেলে যে বাবার প্রিয় গাছটি পানি না পেয়ে শুকিয়ে যেতে পারে, এই ধরনের একটা সমস্যা। হ্যাঁ, তারপর হচ্ছে যে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে ক্লাস নিতে হয় বলে শিক্ষকের পায়ে ব্যথা হতে পারে, এই ধরনের একটা সমস্যা। এই সমস্যাগুলো এই ধরনের ছোট ছোট যে সমস্যাগুলো কিন্তু মাথায় রেখে কিন্তু প্রশ্ন করতে হবে। হ্যাঁ, তো এই যে সর্বশেষে যে ছোট একটা মানে এখানে সমস্যার কথা আমরা কিন্তু
যেহেতু বলছি, কিন্তু বাস্তবে কিন্তু এই শিক্ষকের কাছে কিন্তু অনেক বেশি একটা বড় সমস্যা আরকি। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে আমরা যখন লক্ষ্য দলে যে সমস্যা খুঁজে বের করব, হ্যাঁ? তারপর যে বড়, বড় সমস্যা খুঁজে বের না করে খুব ছোট ব্যক্তিগত সমস্যা খুঁজে বের করতে হবে। সমস্যা হতে পারে যেমন মানে তারপর আরো যে সমস্যাগুলো কিরকম হতে পারে সেটা যদি দেখি, বাবা-মা বুঝতে পারে না ইন্টারনেটে কোন তথ্য সঠিক, হ্যাঁ? এই ধরনের একটা সমস্যাও কিন্তু আমরা মাথায় রাখতে পারি, হ্যাঁ? কথা বলার আগে। তারপর আরেকটা যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে মুদি দোকানি তার দোকানের জিনিসপত্রের হিসাব রাখতে পারেন না, হ্যাঁ? তো এই ধরনের এটাও কিন্তু এক ধরনের কিন্তু সমস্যা। তারপর যদি বলা হয় ছোট ভাই-বোন অঙ্ক নামতা শতকরা বুঝতে পারে না, এই টাইপেরই আরকি, হ্যাঁ? তারপর যদি বিদ্যালয়ে আসতে ইচ্ছে করে না, তারপর হচ্ছে আর কি বিদ্যালয়ে অন্য শ্রেণী যে শিক্ষার্থীরা মোবাইল গেমের আসক্তি থেকে বের হতে পারছে না। তো এই টাইপের যে সমস্যাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে গল্প বই পড়ার প্রতি মনোযোগ বসছে না, হ্যাঁ? তো আমরা মোটামুটি বুঝে গেছি যে লক্ষ্য দলের সাথে যখন আমরা কথা বলবো তখন এমন সমস্যা নিয়ে যেন আমরা প্রশ্ন না করি, যেন সমস্যাটা বিরাট না হয়। তো আমরা একটু দেখে নিলাম কোন ধরনের সমস্যাগুলো আমরা মাথায় রাখতে পারি আরকি। তো এখানে হচ্ছে ৬ ক দিয়ে প্রশ্ন করার মাধ্যমে কিভাবে সমস্যার পেছনে সমস্যা বের করা যায়। তো একটু আগে যে স্লাইডে দেখলাম সেটা হচ্ছে আমাদের লক্ষ্য দলের সাথে আমরা যখন কথা বলতে যাব তখন কি সমস্যাগুলো মাথায় রাখা যেতে পারে। তো এখন হচ্ছে সমস্যাটা যখন আমরা মাথায় রাখবো, এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। এই ধরনের সমস্যা আসার জন্য আমাদের যে প্রশ্ন করার যে স্টাইলটা, হ্যাঁ? এখানে আমরা বলছি হচ্ছে ৬ ক দিয়ে প্রশ্ন করা, হ্যাঁ? তো সেটার জন্য আমরা কি করতে পারি? তো এখানে বলা হচ্ছে যে এই কৌশলটি সাধারণত একাধিক মাত্রার যে প্রশ্ন ব্যবহার করে সমস্যার পেছনে সমস্যা বের করতে সাহায্য করে। কে, কি, কোথায়, কখন, কেন, কিভাবে প্রশ্নের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায় এবং সমস্যার গভীরতা বুঝতে সহায়ক হয়। তো প্রথম হচ্ছে সমস্যার একটা উদাহরণ আমরা যদি দেখি, তো এই সমস্যার যে উদাহরণের সাথে তোমাদের বাস্তবে যে লক্ষ্য দলের সাথে যখন তোমরা কাজ করতে যাবা তখন কিন্তু বাস্তবে মিল না হইতে পারে। তো এই জন্য আমরা এখানে বলছি একটা সমস্যার উদাহরণ। যেমন একটা সমস্যার উদাহরণ আমরা যদি মাথায় রাখি, পড়াশোনা করতে ইচ্ছে করে না, হ্যাঁ? তো এটা একটা আমাদের কি একটা সমস্যা, হ্যাঁ? তো এই সমস্যাটাকে মাথায় রেখে আমরা প্রশ্ন কিভাবে করতে পারি, হ্যাঁ? তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা অনেকের কাছে হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু এটা সরাসরি একদম ফেস টু ফেস যদি ক্লাসটা যদি হইতো তাহলে কিন্তু আরো বেশি কিন্তু বুঝতে তোমাদের কিন্তু অনেক সুবিধা হইতো আরকি, হ্যাঁ? তো এই যে পড়াশোনা করতে ইচ্ছে করে না, এই ধরনের সমস্যাটাকে মাথায় রেখে আমরা যখন প্রশ্ন করতে যাব, হ্যাঁ? তখন কিভাবে করব? যেমন হচ্ছে ৬ ক এর মধ্যে প্রথম যেটা ক সেটা হচ্ছে কে, হ্যাঁ? তো আমরা এভাবে প্রশ্ন করতে পারি যে কে পড়াশোনা করতে চায় না? তো উত্তর কি আসতে পারে? শিক্ষার্থী। তো শিক্ষার্থীর অবস্থা বুঝতে হবে সে কেন পড়াশোনা করতে চাইছে না, হ্যাঁ? তারপর হচ্ছে ২ নম্বর যে ৬ ক এর মধ্যে সেটা হচ্ছে কি। তো এই কি দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন কিভাবে প্রশ্নটা হবে, কেমন হবে, কি কারণে পড়াশোনা করতে ইচ্ছে করছে না, এটা কারণটা আমরা কিন্তু উঠে আসবে, হ্যাঁ? তো যেমন উত্তর হতে পারে পাঠ্য বই কঠিন মনে হচ্ছে, বিষয়ের প্রতি আগ্রহ নেই, তারপর হচ্ছে ক্লান্তি, মানসিক চাপ ইত্যাদি হতে পারে। কেন? তো এটা হচ্ছে এখানে সমস্যার বিভিন্ন দিক উঠে আসতে পারে, যেমন মানসিক অবস্থা, বিষয়গত জটিলতা কিংবা পরিবেশগত সমস্যাগুলো। তারপর যদি আরেকটা ৬ ক এর মধ্যে ৩ নম্বর ক হচ্ছে কোথায় দিয়ে যখন আমরা কোথায় আরকি, হ্যাঁ? কোথায় দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন কিভাবে করব? যেমন এই যে কোথায় পড়াশোনা করতে হচ্ছে, হুম? যে পড়াশোনা করতে ইচ্ছে করে না, তো এইটা ৬ নম্বরে ৬টা ক এর ৩ নম্বর স্টেপটা হচ্ছে কোথায়। কোথায় পড়াশোনা করতে হচ্ছে? উত্তর কিভাবে বিভিন্ন অনেক রকম উত্তর আসতে পারে, যেমন স্কুল, বাড়ি, কোচিং ইত্যাদি। তো এখানে বলা হচ্ছে পড়াশোনার স্থান কি শিক্ষার্থীর মনোযোগে প্রভাব ফেলছে, পরিবেশ কি উপযুক্ত, এইটা কিন্তু তখন কিন্তু
মানে এইটা প্রশ্ন করার পর উত্তর যখন এই মাঝখানেটা আসবে তখন কিন্তু মাথায় কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু আসবে অটোমেটিক্যালি। তারপর হচ্ছে ৬ ক এর ৪ নম্বর যে কটা হচ্ছে কখন। কখন দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন কেমন হবে? কখন পড়াশোনা করতে ইচ্ছে করে না? তো উত্তর কি হতে পারে? সকাল, বিকাল, রাত, পরীক্ষার আগে বা অন্য কোনো নির্দিষ্ট সময়ে, হ্যাঁ? তো এই উত্তরগুলো যখন আসবে তখন কি মনে হবে? কি মনে করা উচিত আমাদের তখন? সমস্যাটা কি দিনের কোনো নির্দিষ্ট সময় বা পরিস্থিতির সঙ্গে যুক্ত? উদাহরণস্বরূপ ক্লান্তি বা অনিদ্রার কারণে পড়ার আগ্রহ কমে যেতেও পারে, হ্যাঁ? তো এই বিষয়টা তখন এই যে আমাদের কিন্তু মাথায় আনতে হবে। তারপর ৬ ক এর মধ্যে ৫ নম্বর কটা হচ্ছে কেন? তো এখানে যদি কেন দিয়ে যদি প্রশ্ন করি, কেন পড়াশোনা করতে ইচ্ছে করছে না? তো উত্তর কি, কি আসতে পারে? মানসিক চাপ, বিষয়ের প্রতি অনীহা, একঘেয়েমি, তারপর হচ্ছে সামাজিক বা পারিবারিক চাপ ইত্যাদি। তো এই উত্তরগুলো যখন আসবে তখন আমরা যারা প্রশ্ন করব তখন এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যে সমস্যার তাহলে মূল কারণ তাহলে কি বাহ্যিক মানে বাহির থেকে নাকি ভিতর থেকে? শিক্ষার্থী ব্যক্তিগত অনুভূতি বা পারিপার্শ্বিক চাপের কারণে আগ্রহহীনতা হচ্ছে কিনা তা বের করা যেতে পারে, হ্যাঁ? তারপর হচ্ছে আমরা একদম ৬ ক এর শেষ কটা হচ্ছে কিভাবে। কিভাবে দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন এই যে কিভাবে পড়াশোনায় মনোযোগ আনা যেতে পারে। তো এইটা একটা তখন উত্তর কেমন হতে পারে? বিষয়কে আকর্ষণীয় করে তোলা। তো এটা একটা তারপর হচ্ছে বিশ্রাম ও সময় ব্যবস্থাপনার উন্নতি, তারপর হচ্ছে অভিভাবক বা শিক্ষকের সহযোগিতা ইত্যাদি। এই উত্তরগুলো কিন্তু আসতে পারে আরকি, হ্যাঁ? আসার পরে তারপর কি মনে হতে পারে মানে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? যেমন এই উত্তরগুলো যদি আসে তখন সম্ভাব্য সমাধানগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে যা শিক্ষার্থীকে সহায়তা করবে। তো আমি একদম উদাহরণ দিয়ে এই ৬ টা ক দিয়ে কিভাবে প্রশ্ন করা যায় এই উদাহরণটা দেখালাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে বলা হচ্ছে যে প্রতিটি প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে শিক্ষার্থী কেন পড়াশোনার আগ্রহ হারাচ্ছে তা নির্ধারণ করা যাবে এবং এর ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তো আমরা এখন চলে আসছি একদম যে সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে কাজ ৭, বাড়ির কাজের সমাধান। তো কিভাবে বাড়ির কাজের আমাদের যে সমাধানটা করতে হয় সেটা আমি নমুনা অথবা উদাহরণস্বরূপ কিন্তু আমি দেখিয়ে দিব। যেটা হচ্ছে তোমাদের বইতে দেয়া আছে এই যে ৬টি ক দিয়ে প্রশ্ন করা কৌশল কাজে লাগিয়ে যে সবাই বাড়িতে গিয়ে যার যার লক্ষ্য দলকে প্রশ্ন করে তাদের সমস্যা খুঁজে বের করার যে চেষ্টা, হ্যাঁ? তো আমরা যে একটু আগের স্লাইডে আমরা ৩ টা দল আমরা ফর্ম করেছিলাম। সেটা হচ্ছে দল ১ হচ্ছে বাবা-মা, দল ২ হচ্ছে দাদা-দাদি, তারপর দল ৩ হচ্ছে শিক্ষক। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে উদাহরণস্বরূপ এই ২ টা দল নিয়ে যে ২ টা লক্ষ্য দল নিয়ে অথবা টার্গেট গ্রুপ নিয়ে কাজ করব। একটা হচ্ছে বাবা-মার সাথে কিভাবে আমরা প্রশ্ন করে ৬ ক দিয়ে প্রশ্ন করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে দাদা-দাদির সাথে, হ্যাঁ? এই ২ টা এই যে লক্ষ্য দল নিয়ে আজকে আমরা কাজ করব। আর ৩ নম্বর দলের যে শিক্ষক যেটা লেখা আছে তোমরা এটা বাড়ির কাজে অথবা তোমরা নিজেরাই কিন্তু এই যে আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি এই উদাহরণে যে এই কৌশলগুলো ব্যবহার করে তোমরা কিন্তু এই কাজটা অবশ্যই করবা। এই যে ৩ নম্বর যে দল আছে শিক্ষক এই কাজটা। তো আমরা শুরু করি যে প্রথম আমরা কাজ করব হচ্ছে দল ২ এর দাদা-দাদি। এই লক্ষ্য দলে যে যারা থাকবে, হ্যাঁ? এইসব যে শিক্ষার্থীরা তোমরা বাড়িতে গিয়ে তোমাদের নানা-নানি অথবা দাদা-দাদির সাথে এই কাজগুলো করবা। কোন কাজগুলা? এই যে আমরা যদি দেখি এখানে যে এখানে কে কি কোথায় কখন কেন কিভাবে কৌশল ব্যবহার করে দাদা-দাদিকে প্রশ্ন করে তাদের সমস্যাগুলো খুঁজে বের করার জন্য একটি উদাহরণ দেওয়া হলো। তো উদাহরণের যে প্রশ্নসমূহ কেমন হইতে পারে সেটা হচ্ছে ৬ ক এর প্রথম কটা হচ্ছে কে? প্রশ্নটা এভাবে করতে পারি আমরা যে আপনি কি সাধারণত নিজেই সব কাজ করতে পারেন নাকি কারো সাহায্য লাগে? এবং আরেকটা কে দিয়ে প্রশ্ন হচ্ছে আপনার কোন কাজগুলো যে করতে কষ্ট হয়? তারপর হচ্ছে কি দিয়ে যদি প্রশ্ন করি আমরা আপনাদের প্রতিদিনের জীবনে কোন সমস্যাগুলো বেশি ভোগায়? হ্যাঁ? তারপর আরেকটা প্রশ্ন হতে পারে কোন শারীরিক অসুবিধায় কি আছে? হ্যাঁ?
তারপর যদি আরেকটা যদি কোথায় দিয়ে যদি আমরা যদি যে দাদা দাদি অথবা নানা নানিকে যদি প্রশ্ন করি, আপনার শরীরে কোন অংশে বেশি যে ব্যথা অনুভব হয়। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন এমন হতে পারে যে কোন স্থানে গেলে আপনাদের বেশি অসুবিধা হয়। হ্যাঁ, তারপর যে কখন দিয়ে যখন আমরা প্রশ্ন করব যে কখন আপনার এই সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা যায়, সকাল বিকাল নাকি রাত্রে। তারপর আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি উদাহরণস্বরূপ, শীতকাল বা গরমকালে কি সমস্যা বেড়ে যায়। তো এই দুটো প্রশ্ন হচ্ছে কখন দিয়ে। তারপর 5 নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেন। হ্যাঁ, এই কেন দিয়ে যদি আমরা যে দাদা দাদিকে প্রশ্ন করি যে সমস্যাগুলো বের হয়ে আসবে, সেগুলো হচ্ছে কেন আপনি মনে করেন এই সমস্যাগুলো হচ্ছে, আপনার কি কোনো ধারণা আছে। তারপর হচ্ছে এই সমস্যাগুলি কি আপনার কোনো নির্দিষ্ট কাজের কারণে হয়। তারপর হচ্ছে সর্বশেষ যে 6 ক এর যে হচ্ছে সেটা হচ্ছে কিভাবে দিয়ে যখন আমরা প্রশ্ন করি যে কিভাবে আপনার জীবন আরো সহজ হতে পারে। তারপর হচ্ছে সমস্যাগুলো সমাধানের জন্য আপনি কি কোনো পদ্ধতি ব্যবহার করেছেন। তো তারপর যেই আমরা যদি দেখি এইভাবে প্রশ্ন করে দাদা দাদির সমস্যাগুলো, যেমন যে প্রাপ্ত সমস্যা যেটা আমরা এখন যে বইয়ের যে প্রাপ্ত সমস্যার জায়গায় লিখতে পারি, যে সমস্যাগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে যেমন হাঁটতে কষ্ট হয়, তারপর হচ্ছে চোখে কম দেখা যায়, তারপর যে শীতের সময় এই যে ঘাটে হবে না, এটা ঘাড়ে ব্যথা বাড়ে, তারপর হচ্ছে নিজে রান্না করতে কষ্ট হয়। আরো যদি স্পষ্ট করে যদি আমরা যদি লিখি, এভাবে লিখতে পারি যে 1 নম্বর দিয়ে যে শারীরিক যে অসুস্থতা, তারপর হচ্ছে দৈনন্দিন কাজের যে সিঁড়ি উঠা নামা কষ্ট, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে সময় অনুযায়ী সমস্যা, যেমন শীতকালে যে ঘাড়ে ব্যথা, তারপর হচ্ছে বিশেষ স্থান যে বাথরুমে চলাচলে অসুবিধা হয়, তারপর হচ্ছে অনুভূতি যে শারীরিক দুর্বলতা, দীর্ঘদিন ধরে বয়সজনিত অসুস্থতা। তো এই সমস্যাগুলো কিন্তু আমরা মানে ধরে নিতে পারি যে এই সমস্যাগুলো কম বেশি আসতে পারে আর কি। তো এই ধরনের সমস্যা খুঁজে বের করে সেগুলো নোট করে রাখা যাবে। তখন আমরা খাতায় এটা গ্রুপে আমরা এটা লিখবো, যেটা আমরা পরবর্তীতে যে ক্লাসে এটা নিয়ে আমরা কাজ করার একটা সুযোগ আছে। তারপর বলা হচ্ছে এরপর এসব সমস্যার জন্য সমাধান বা সহায়তা ব্যবস্থা করা যেতে পারে। এটা হচ্ছে পরবর্তী যে স্টেপের কাজ এটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি যে 6 ক ব্যবহার করে কিভাবে যে দাদা দাদি অথবা নানা নানিদের সাথে আমরা কথা বলতে পারি। এটা একটা উদাহরণ। বাস্তবের সাথে হয়তো মিলও হইতে পারে, কিছুটা নাও হইতে পারে। তারপর এখানে বলা হচ্ছে এই সমস্যাগুলো খুঁজে পাওয়ার পর আপনি উপযুক্ত চিকিৎসা সহায়তা বা পরিবেশের পরিবর্তন দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন অথবা উন্নত করতে পারবেন। তো এটা বলা হচ্ছে আর কি। তো এই জিনিসগুলো পাইলে আমরা পরবর্তী অ্যাকশনে আমরা যেতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আর একটা দল আছে যেটা হচ্ছে বাবা মা। এই দলের শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আছো, বাবা মার সাথে এই 6 ক ব্যবহার করে কিভাবে আমরা প্রশ্ন করব সেটা একটু আমরা দেখে নিব। যেমন প্রথমে দেখতে পাচ্ছি কে দিয়ে, আপনাদের দৈনন্দিন কাজগুলো কে করে। তারপর বাড়ির কাজকর্মে কে সবচেয়ে বেশি সহায়তা করে। তারপর কি দিয়ে যদি প্রশ্ন করি আমরা, কোন কাজগুলো করতে আপনাদের বেশি সমস্যা হয়। তারপর কি শারীরিক অসুবিধা বা মানসিক চাপ আপনারা বেশি অনুভব করছেন। তারপর কোথায় দিয়ে যখন আমরা প্রশ্ন করব, কোথায় গেলে আপনাদের কষ্ট বা অস্বস্তি হয়, যেমন অফিসে নাকি বাজারে। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে বাড়ির কোন স্থানে বেশি সমস্যা হয়, যেমন রান্নাঘর অথবা সিঁড়ি। তারপর 4 নম্বর দিয়ে 4 নম্বরে যে 6 ক এর মধ্যে একটা হচ্ছে কখন দিয়ে যখন আমরা প্রশ্ন করব, দিনের কোন সময় আপনারা বেশি ক্লান্ত বা অসুস্থ বোধ করেন। তারপর হচ্ছে সপ্তাহে কোন সময় আপনাদের চাপ বা ক্লান্তি বেড়ে যায়। তারপর 5 নম্বর হচ্ছে কেন দিয়ে যখন প্রশ্ন করব, কেন আপনাদের মনে হয় এই সমস্যাগুলো হচ্ছে। তারপর হচ্ছে আপনারা মনে করেন কি কারণে এই চাপ বাড়ছে। তারপর 6 ক এর মধ্যে সর্বশেষ ক হচ্ছে কিভাবে। এটা দিয়ে যখন প্রশ্ন করব আমরা, কিভাবে আপনাদের জীবন আরো সহজ করা যায়। তো কোনো বিশেষ সমাধান বা পদ্ধতি কি আপনাদের সমস্যা দূর করতে পারে। তো এইগুলো এই প্রশ্নগুলো করার পরে আমরা যে সমস্যাগুলো পাবো সেগুলো হচ্ছে, যেমন 1 নম্বরে যদি আমরা সমস্যাটা লিখি এভাবে নোট করার জন্য, যে শারীরিক সমস্যা, ঘাড়ে বা কোমরে ব্যথা, চোখের সমস্যা, ক্লান্তি। তারপর 2 নম্বরে সমস্যা আসতে পারে হচ্ছে মানসিক চাপ। তারপর 3 নম্বরে আসতে পারে হচ্ছে দৈনন্দিন যে কাজের সমস্যা, রান্না বা অফিসের কাজ করতে কষ্ট হয়। তারপর হচ্ছে সময়সূচি অনুযায়ী সমস্যা, রাতে ভালো ঘুম হয় না, অফিসের কাজের সময় চাপ বেড়ে যায়। তারপর হচ্ছে মানসিক অনুভূতি, জীবনে ব্যস্ততা এবং ভবিষ্যৎ চিন্তায় চাপ। এই সম্ভাব্য যে সমস্যাগুলো আমরা পেতে পারি।
তো এই সমস্যাগুলো খুঁজে বের করে তাদের জন্য সমাধান খুঁজে নেওয়া সহজ হবে, এবং আপনি বাবা-মার জন্য ভালো সমর্থন ব্যবস্থা তৈরি করতে পারবেন। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এখন এই যে ৩ নম্বর দলে মানে টার্গেট গ্রুপ অথবা লক্ষ্য দলে যারা কাজ করবে, মানে যেটা নাম দিয়েছি আমরা শিক্ষক। তো শিক্ষকের সাথেও কিন্তু আমরা এই ৬ ক এর যে আগের যে আমরা ২ টা উদাহরণ দেখলাম, এই কৌশলগুলো ব্যবহার করে কিন্তু আমরা শিক্ষক-শিক্ষিকাদের সাথে এইভাবে আমরা কথা বলতে পারি। প্রশ্ন করে আমরা কিন্তু সমস্যাগুলো পেতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের কাজ। তোমরা অবশ্যই ১ লাইন হলেও কিন্তু কি প্রশ্ন তোমরা শিক্ষক-শিক্ষিকাদেরকে মানে এই যে ৬ ক এর মধ্যে যেকোনো একটা ক অথবা ২ টা ক দিয়ে প্রশ্ন করে যে সমস্যাগুলো পেতে পারো, সেটা তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে লিখে জানাবে। তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে এখন। যে আমাদের যে কাজটা ছিল হচ্ছে যে ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণী বইয়ে যে শিখন অভিজ্ঞতা ১ ডিজিটাল সময় তথ্য সেশন ১ এর যে নামটা ছিল হচ্ছে উপযুক্ত প্রশ্নের যথার্থ যে সমাধান। তো এই কাজটা আমরা করেছি। তারপর আমাদের দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ এবং প্রাপ্ত সমস্যা, এই কাজটাও কিন্তু করেছি আমরা। তারপর হচ্ছে এই যে ৬ ক, এই যে কিভাবে এই ৬ কটা করে কাজ করতে হয় গুরুত্ব সহ কিন্তু আমরা কিন্তু জানার চেষ্টা করেছি আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা এখানে শেষ করব। তোমরা অবশ্যই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।